দেবাঞ্জন বাবু নমস্কার, আমি জনকণ্ঠ বাংলা থেকে পল্লব কথা বলছিলাম। হুম। আপনার কাছে যেটা আমি জানতে চাইবো, যে আমার প্রথম প্রশ্ন, যে রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল আর কেন্দ্রে ক্ষমতায় এই মুহূর্তে বিজেপি, তবুও হুম। আপনাদের দাবি অনুযায়ী যে দরকার পড়লে জায়গায় জায়গায় ক্যাম্প করে রাত্রি জেগে না রামনবমীতে আপনারা এসএফআই পাহারা দেবে। কিন্তু হুম। এসএফআই কে পাহারা দিতে সাধারণ মানুষের জন্য কেন হবে? কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো রাজ্য পুলিশের হাতে। তাহলে এসএফআই কি রাজ্য পুলিশ প্রশাসনের উপরে কোনো রকম ভরসা রাখতে পারছে না? আর শুধু এসএফআই কেন, রাজ্যের মানুষই তো ভরসা রাখতে পারছে না প্রশাসনের ওপর। কারণ প্রশাসন যদি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার মনোভাব রাখতো, তাহলে এতদিন ধরে যে সমস্ত বিজেপির নেতারা এবং বেশ কিছু তৃণমূলের নেতারা, বিধায়করা, মন্ত্রীরা, তারা যেভাবে হচ্ছে একটা হেট মঙ্গারিং সিচুয়েশনের পরিবেশ তৈরি করছে, একটা ঘৃণার পরিবেশ তৈরি করছে, একের পর এক বিজেপির নেতা ঘৃণা ভাষণ দিয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা সে প্রকাশ্যে হচ্ছে যে সাম্প্রদায়িক মন্তব্য করে যাচ্ছে। তারপরে দাঁড়িয়েও পুলিশ প্রশাসন এখনো অব্দি এদেরকে জেলে ভরছে না কেন? তাহলে কি প্রশাসনও ঘুরপথে এই অশান্তিটাতে মদদ দিতে চাইছে? এবং সেটা করতে হচ্ছে প্রশাসনকে তৃণমূলের নির্দেশে? সেইটা দেখা দরকার। আমরা আমাদের কাজ করব ভারতবর্ষের মাটিতে। গোটা দেশ জুড়ে শান্তি, সম্প্রীতি, ঐক্য, একে রক্ষা করবার জন্য লড়েছে এসএফআই চিরকাল। এই বাংলার বুকেও 92 সালে রাত জেগে রাত পাহারা দিয়েছিল এসএফআই, এই বাংলাকে রক্ষা করবার জন্য দাঙ্গাবাজদের হাত থেকে। এবারেও সেই কর্তব্য, সেই দায়িত্ব এসএফআই পালন করবে। দেবাঞ্জন বাবু, আপনার কাছে আমি যেটা আপনার কথা অনুযায়ী জানতে চাইবো, যে আপনি যে কথাটা বললেন যে 92 সালে সিপিএম পাহারা দিয়েছিল রাত্রি জেগে, এই যে জিনিসটা আপনি বলছেন, কিন্তু তখন কিন্তু বুদ্ধবাবুদের জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, এনারা কিন্তু, যে আপনি ট্রিটমেন্টের কথা আপনারা যেটা প্রেস কনফারেন্সে বলেছিলেন, বুদ্ধদেব হুম। ভট্টাচার্য বাবু বা জ্যোতি বসুর মতো যারা মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যে, ওনারা হুম। কিন্তু সেই সময় ক্ষমতায় ছিল, তাই ট্রিটমেন্টটা হয়তো করেছিলেন। কিন্তু এখন তো বামফ্রন্ট আমাদের রাজ্যে ক্ষমতায় নেই। সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে এসএফআই কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? মানুষের ক্ষমতাটা তো আছে। যে মানুষরা এই পশ্চিম বাংলার সোশ্যাল ফেব্রিকটাকে রক্ষা করতে চায়, যে মানুষরা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, আহ, মানুষের সাথে মানুষের মিলেমিশে থাকা, একসাথে লড়বার প্রত্যয়, এই ইতিহাসটা, এই গোটাটাকে যারা রক্ষা করতে চায়, তাদের ক্ষমতা তো আছে। তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করে, একসাথে বাঁচবার অধিকারের ক্ষমতাটা প্রয়োগ করে মানুষ রুখে দেবে এই দাঙ্গাবাজদের। এসএফআই তার দায়িত্ব পালন করবে। এসএফআই গোটা রাজ্য জুড়ে একাধিক জায়গায় ক্যাম্প হবে। কাঁধে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে। ধর্মের নামে ভাগ করা চলবে না। লেখাপড়ার অধিকারকে সামনে রেখে মানুষে মানুষে জড়ো হও, ঐক্য গড়ো। এই দাবিকে, এই কথাগুলোকে সামনে রেখে এসএফআই থাকবে রাস্তাতে। বোঝা গেল। দেবাঞ্জন বাবু, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, যে রাজ্যে কিন্তু ঝড়ের গতিতে বাড়ছে এসএফআই, এরকম আমরা একটা দেখতে পাচ্ছি যে 8 লক্ষের গন্ডি পেরিয়ে গিয়েছে এসএফআই এর সদস্য হুম। সংখ্যা। হুম। তাহলে আমরা এটা কি ধরে নিতে পারি যে টিএমসিপির থেকে মুখ ফেরাচ্ছে নতুন ছাত্র যৌবন, নাকি এসএফআই এর রাজ্য সম্পাদক হিসেবে এটা আপনার সফলতা? আপনি কি মনে করছেন? না, না, এটা কখনোই কোনো কোনো কারোর একার সফলতার ব্যাপার নয়। এসএফআই একটা কালেকটিভ লিডারশিপে চলে, কালেকটিভ অ্যাক্টিভিটিতে চলে। গোটা রাজ্য জুড়ে শয়ে শয়ে, হাজার হাজার এসএফআই এর কর্মীরা, তারা গোটা বছর ধরে রাস্তায় থেকেছে, লড়ে গেছে, মার খেয়েছে, তারপরে সেই মারের মুখে দাঁড়িয়েও তারা কিন্তু লড়াই চালিয়ে গেছে। সেই লড়াই চালিয়েছে বলেই আজকে গোটা রাজ্যের 8,31,281 জন ছাত্রছাত্রী তারা যুক্ত হয়েছে এসএফআই এর সঙ্গে। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তরুণ প্রজন্ম, যারা পড়াশোনাকে ভালোবাসে, যারা লেখাপড়ার অধিকারকে রক্ষা করতে চায়, মত প্রকাশের অধিকারকে রক্ষা করতে চায়, নিরাপত্তার অধিকারকে প্রতিষ্ঠা করতে চায় বাংলার মাটিতে, সেই তরুণ প্রজন্ম তারা বামপন্থার দিকে, তাদের ভরসা ফিরছে বামপন্থার প্রতি। যারা
বাম বামফ্রন্টের সরকারকে কার্যত চোখে দেখেনি। 2011-র পর থেকে 14 বছর পার হয়ে গেছে। এবছর যারা এসএফআই এর সদস্যপদ গ্রহণ করেছে এই শিক্ষাবর্ষে, তারা বামপন্থীদের সরকার দেখেইনি প্রায়। কিন্তু তারপরে দাঁড়িয়েও তাদেরকে ক্রমাগত তাদের কানের মধ্যে বামফ্রন্টের সরকার সম্পর্কে মিথ্যা প্রচার তাদের কানের মধ্যে দেওয়া হয়েছে। তারপরে দাঁড়িয়েও তারা যে বামপন্থীদের প্রতি আস্থা রাখছে, বামপন্থীদের প্রতি তাদের ভরসা ফিরছে, এই মানে এই ভালো সংকেতটা এই 8 লক্ষ গন্ডি পেরোনো এবং 8,31,281 জনের মেম্বারশিপ গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে দিয়ে ফুটে উঠছে বলে আমার মনে হয়। বোঝা গেল। আমি দেবাঞ্জন বাবু আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গেলেন। তৃণমূলের দাবি অনুযায়ী কেলগ কলেজে এসএফআই বাংলার মুখ্যমন্ত্রীকে অসভ্যতামি করেছে, অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলছে। এই বিষয়টা কি এসএফআই সমর্থন করে? তাই জন্যই কি ওখানে এই ঘটনাটা কোথাও ঘটালেন? কেউ অশান্তি পাকানোর চেষ্টা করেনি, প্রশ্ন করা হয়েছে। উনি এখন প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ করে চিৎকার করতে শুরু করেন। হাতে কোথা থেকে একটা মমির ছবি নিয়ে গেছিলেন, যেটা মানে অ্যাজ ইফ যেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার তার রাজ্যের সরকারের মানে সার্টিফিকেট, পারফরমেন্স সার্টিফিকেট দেখাচ্ছেন ওই মমির ছবি দেখিয়ে। এরকম একটা হাব ভাব করলেন। প্রশ্ন করার অধিকার সকলের আছে, ছাত্ররা প্রশ্ন করবেই, গবেষকরা প্রশ্ন করবেই, এবং সেই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ন্যায্য প্রশ্ন। রাজ্য জুড়ে ড্রপ আউট কেন বাড়ছে, এটা কি অন্যায্য প্রশ্ন নাকি? উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা প্রতি বছর কেন কমছে, এটা তো অন্যায্য প্রশ্ন নয়। কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাজ্যে গত 1 দশক ধরে, এ তো অন্যায্য প্রশ্ন নয়। এই প্রশ্ন তো হাইকোর্টও করছে। তাহলে কি হাইকোর্টও অন্যায্য প্রশ্ন করছে বলে উনি মনে করছেন? রাজ্যের বুকে মত প্রকাশের অধিকার নেই, নিরাপত্তার অধিকার নেই। আরজি করের ঘটনার এত বছর এতগুলো মাস পার হয়ে গেল, এরপর এখনো পর্যন্ত অভয়া পূর্ণ বিচার পেল না, ন্যায় বিচার হলো না। এই প্রশ্নের সম্মুখীন তো ওনাকে হতেই হবে। উনি যেখানে যাবেন সেখানে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। হয় উনি পালিয়ে যাবেন, নয় উনি জবাব দেবেন, আর নয় তো হচ্ছে যে ওই রকম ওই মমির ছবি দেখিয়ে উনি লম্ফজম্প করবেন। কি করা যাবে? কিন্তু প্রশ্নের সম্মুখীন ওনাকে সমস্ত জায়গাতেই হতে হবে। প্রশ্ন করার অধিকার সকলের আছে। এখন প্রশ্ন করার অধিকারকে যারা অশান্তি অসভ্যতা বলে দাগিয়ে দেয়, তারা আসলে প্রশ্ন থেকে পালাতে চায়। আমরা স্পষ্ট বলছি, পালাতে দেব না। অবশ্যই দেবাঞ্জন বাবু, আপনাকে আজকে যেটা আপনাদের যে কর্মসূচি ছিল, যে সুদীপ্ত গুপ্তর যে মৃত্যু 13 বছর, হুম। এই যে হুম। 13টা বছর কেটে গেল, গোটা বাংলা জানে যে একজন ছাত্র নেতা তাকে কিভাবে শেষ হতে হয়েছিল সেদিন। এই সুদীপ্ত গুপ্তর যে মৃত্যু এই 13 বছর পর, আপনি বা আপনারা কাকে দায়ী করতে চাইছেন ওনার মৃত্যুর জন্য? মমতা ব্যানার্জি দায়ী। শুধু মানে 13 বছর পর কেন, 13 বছর আগেও ওই দিনও এই কথাই আমরা বলেছিলাম। মমতা ব্যানার্জির পুলিশ সুদীপ্ত গুপ্তকে খুন করেছে। ব্রাত্য বসু ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। কালা অর্ডিন্যান্স জারি জারি করে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দিতে চেয়েছিলেন। সুদীপ্ত গুপ্ত ক্যাম্পাসের ভেতরে গণতন্ত্রের কথা বলতে চেয়েছিল, ক্যাম্পাসের ভেতরে মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, পঠন পাঠনের পরিবেশ যাতে ঠিক ঠিক হয়, তৃণমূলের দৌরাত্ম্য মাতব্বরি যাতে বন্ধ হয়, সেই কথাগুলো বলতে গেছিল। সেইখানের প্রকাশ্য রাজপথে যখন পুলিশের মারে মাথাটা থেতলে দিয়েছিল পুলিশ মেরে মেরে, একটা রক্তাক্ত শরীর যখন পড়ে আছে, রক্তাক্ত ছাত্রের মৃতদেহ যখন কলকাতার রাজপথে পড়ে আছে, সেই সময় মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন আইপিএল এর চটুল নৃত্যশৈলীতে মনোযোগ দিতে। আমরা তখনও বলেছি এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এর দায়, উনি তো মুখ্যমন্ত্রী, যিনি উনি তো পুলিশ মন্ত্রী, তা পুলিশ খুন করলে তার দায় কে নেবে? পুলিশ মন্ত্রীকে নিতে হয়। এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। বোঝা গেল। অনেক ধন্যবাদ দেবাঞ্জন বাবু আমাদের সাথে কথা বলার জন্য।